আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভোট দিতে পারবেন প্রবাসী ও নির্বাচনে নিয়োজিতরা, মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিডি চালু। শেখ হাসিনার রায় ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, ভারত সরকারকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে দিল্লিতে খলিলুর, অজিত দোভালের সাথে বসার সম্ভাবনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, কর্মসূত্রে নির্বাচনী এলাকার বাইরে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা সবাই। পোস্টাল ব্যালটে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ পোস্টাল ভোট বিডি চালু করেছে নির্বাচন কমিশন। এদিকে 12,96,95,183 জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি দীর্ঘদিনের। এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো প্রবাসীদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের দুয়ার খুলে দিতে চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। মঙ্গলবার সন্ধ্যায় এটি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নতুন অ্যাপ বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করবে। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। 3 মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে মোবাইল অ্যাপ উন্মোচনের দুঃসাহস দেখানোর কাজ বাস্তবায়নের রূপ নিচ্ছে। আমি এটাকে দুঃসাহসই বলতে চাই। তিনি জানান, পোস্টাল ভোট অ্যাপটি 150-র বেশি দেশকে অন্তর্ভুক্ত করবে। 19 নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিচ্ছে ইসি। দেশের নিবন্ধনের সময় শেষ হবে 23 ডিসেম্বর। যেখানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। মার্চে প্রকাশিত ভোটার তালিকার চেয়ে প্রায় 39 লাখ ভোটার বেড়েছে চূড়ান্ত তালিকায়। 2 মার্চ 2025-এ ছিল 12,37,32,74, যেটা আমাদের এখন দাঁড়িয়েছে 12,76,95,183। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। এদিকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ নিয়ে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে হল 59। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে প্রচার প্রচারণায় সরকার 25 কোটি টাকা খরচ করবে। জনগণকে সচেতন করতে দেশব্যাপী টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি সহ বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দেওয়া হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সংসদ নির্বাচনের আগেই বডি ক্যামেরা আনা হবে। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে স্পেসিফিক এবারে ভোটের হাওয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড় 2 আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী লক্ষ্য পূরণ করতে চায় জামায়াতে ইসলামী। পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছে এনসিপি, বাংলাদেশ জাসদ ও জাগপা সহ অন্যান্য দল।
বোদা ও দেবীগঞ্জ নিয়ে গঠিত পঞ্চগড় 2 আসন একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটি 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায়। জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোজাহার হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। তবে পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনীতির দৃশ্যপট। আসন্ন নির্বাচনে বিএনপির পাশাপাশি ভোটের মাঠে ভাগ বসাতে চায় জামায়াত সহ 8 দলীয় জোট আছে এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। ভোটাররা বলছেন প্রচার প্রচারণা যতই হোক ক্লিন ইমেজের প্রার্থীকেই বেছে নিতে চান তারা। দেশ চালাইতে পারবে তাকে ভোট দিব, কোনো চাঁদাবাজিকে না, কোনো দুর্নীতিকে না। যেহেতু আমি ফার্স্ট ভোটার, ওই জন্য আমি অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ভোটটা দিব। তাকে কখনো ভোট দিই নেই, আর এমন প্রার্থীকে ভোট দিব আমি যে দেশের উন্নয়ন করতে পারে। ভোট সেন্টারে যেও আমরা ভোট দিতে পারিনি, দুর্নীতি সন্ত্রাস এগুলো আমরা মুক্ত চাই। সুখ সুবিধা দিবে তাদেরকে আমরা ভোট দেব, বুঝি না দল আর বুঝি না বেদল। ভালোভাবে এবং মানুষের সুখে দুঃখে কাছে থাকে এইরকম মানুষকে আমরা ভোট দেব। গণসংযোগ, ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা, উঠান বৈঠক, ঘরোয়া বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ব্যস্ত বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। পর্যটন সহ আরও অনেক আধুনিকরণ চিন্তা আছে, মিল ফ্যাক্টরি করার চিন্তা আছে, যার মধ্য দিয়ে এই এলাকার মানুষ যেন আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অপরদিকে পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে নিতে পাড়া মহল্লা ভিত্তিক উঠান বৈঠক, গণসংযোগ সহ সভা সমাবেশ করছে জামায়াত। তারা বলছেন মানুষ এবার পরিবর্তন চায়। যদি আমি নির্বাচিত হই, বিশেষ করে রাস্তাঘাটের অনেক বেহাল দশা রয়েছে, যেগুলো হকদার সেগুলো আগে কাজ করব। এদিকে পুরনো ভোটারদের পাশাপাশি তরুণ ভোটারদের টানতে মাঠ পর্যায়ে কাজ করছেন এনসিপি, বাংলাদেশ জাসদ, জাকপা সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। রাষ্ট্রীয় শক্তিকে ফ্যাসিবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সংবিধানের বিরুদ্ধেই আমাদের লড়াইটা, যে নতুন করে যেন বাংলাদেশের কেউ ফ্যাসিবাদ হয়ে না দাঁড়াইতে পারে, জনগণের উপরে যেন নিষ্ঠুর যে নিপীড়ন, এই নিপীড়নটা যেন কখনো না হয়। এর পাশাপাশি আমাদের আরও 2টি দাবি আছে, বিচার এবং সংস্কার লাগবে। এই যে আওয়ামী স্বৈরাচার যারা ছিল তারা কিন্তু এটা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া দরকার। মানুষের মধ্যে নানা ধরনের সংশয় আছে, মানুষ যদিও ভোটটি চায়, মানুষের মধ্যে সংশয় আছে ভোট হবে কিনা, ভোট হইলেও কীভাবে হবে, কারা ভোটে পার্টিসিপেট করবে, এই ধরনের নানা ধরনের সংশয় মানুষের মধ্যে রয়েছে। আমরা চাই সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, অনতিবিলম্বে তারা আইন শৃঙ্খলার উন্নতি করে একটা অর্থবহ সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের দিকে যাবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজার পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী MH তামিম এই কথা জানান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় 2 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। তারা হলেন পুলিশের SI মোহাম্মদ মাহমুদুল হাসান ও শিক্ষার্থী শানে রনক বসুনিয়া। এই 2 জন আসামি পলাতক আছে, তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিবে বাংলাদেশ। চিঠি প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, সাজার রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়, শুধুমাত্র একটি নোট ভার্বালের মাধ্যমে রায়ের বিষয়টি জানিয়ে ভারতে পলাতক শেখ হাসিনাকে হস্তান্তর করতে বলা হবে সরকারের তরফ থেকে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSCর 7ম বৈঠক আগামী বৃহস্পতিবার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবেন ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ ও মরিশাসের নিরাপত্তা কর্মকর্তারা। এতে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ভারতে গেছেন। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, খলিলুর রহমানের দিল্লি অবস্থানকালে তাঁর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক হতে পারে। এতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রচারের 1 দশক পূর্ণ করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। মঙ্গলবার আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দীপ্ত টিভিকে আন্তর্জাতিকভাবে প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোয় ভুবন ভরা স্লোগানকে ধারণ করে 2015 সালের 18 নভেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দীপ্ত টেলিভিশন। দীর্ঘ এই যাত্রার প্রতিটি ধাপে দীপ্ত টেলিভিশন চেষ্টা করেছে চমকপ্রদ ও গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন জোগাতে। সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ, কৃষিভিত্তিক ধারাবাহিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন টুমোরো সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান সম্প্রচার করেছে দীপ্ত টেলিভিশন। তোমাদের জন্য এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। পালকি, অপরাজিতা, খুঁজে ফিরি তাকের মতো দেশি ধারাবাহিক নাটকের সঙ্গে বিদেশি ড্রামা সিরিজ সুলতান সুলেমান নিয়ে যাত্রা শুরু করেছিল দীপ্ত টেলিভিশন। আমি সুলেমান। নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে নির্মাণ সম্প্রচার করেছে ভালোবাসার আলো আধার, মধ্যবর্তিনী, খলনায়ক, মান অভিমান ও মাশরাফি জুনিয়রের মতো দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক। এত আপন হয়ে গেছে, ও কি সত্যিই আমাকে পছন্দ করে? এছাড়া নিজস্ব অনুবাদ টিম, কণ্ঠাভিনয় শিল্পীদের মাধ্যমে বিদেশি সিরিজ বাহার, ফেরিহা, জননী জন্মভূমি, সুলতান সুলেমান, কসেম ও রহস্যময়ী হয়ে উঠেছে দর্শক নন্দিত। একই সঙ্গে দর্শকপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে সম্প্রচারিত খুশবু, রূপনগর, গুড ডক্টরের মতো ড্রামা সিরিজ। ভাঙা হাড়গুলো শরীর থেকে বের করে টাইটানিয়ামের হাড় দিয়ে রিপ্লেস করতে পারি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নিয়ে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। এই টেলিভিশন আজকে যতটুকু অর্জন করছে সবই যারা এই পরিবারের সাথে যারা আছেন তাদের কৃতিত্ব। আমাদের এন্টারটেনমেন্ট যে প্রোগ্রামগুলি, বিশেষ করে নাটক এবং আমাদের লোকাল নাটক, এর মান অনেক উন্নত করতে হবে। আমরা আশা করি যে বিদেশি চ্যানেলগুলিতে যে স্ট্যান্ডার্ডে নিউজ দেখানো হয় আমরাও সেরকম স্ট্যান্ডার্ডই দেখতে পারবো। কেক কাটার পাশাপাশি কবিতা ও গানের মূর্ছনায় পুরো আয়োজন রঙিন হয়ে ওঠে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীপ্ত টিভির পর্দায় ছিল নানা আয়োজন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রয়াত রাজনীতিবিদ মওদুদ আহমেদের শেখ হাসিনার পতন দেখতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে মওদুদ আহমেদ রচিত বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। পেশি শক্তি প্রয়োগ করে যারা নির্বাচনে জেতার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের বুট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা,
আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। ঢাকার আশুলিয়ায় ডিইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে সীমা সিমলা পরিবহন নামের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গাড়ির পিছনের সিটগুলো পুড়ে গেছে। বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সকালে সাভারে আশুলিয়ার বগাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি কাঁচামাল ভর্তি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আঠেরো কেজি সীসা সহ 2 জন অনলাইন ভিত্তিক সীসা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ জানান, গ্রেপ্তারকৃত 2 জন হল আব্দুল আলিম ওয়াসিফ ও আশিকুর রহমান সামি। ডিএনসির গোয়েন্দারা ক্রেতা সেজে মাদক বিক্রেতা চক্রের মূল হোতা আব্দুল আলিম ওয়াসিফ সহ 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পরিমাণের সীসা। গুলশান বনানীতে অভিযান চালানোর কারণেই অনলাইনে সীসা ব্যবসা পরিচালনা করে আসছিল চক্রটি। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এটা বিগত 6 বছরের ভিতরে সবচেয়ে বড় চালান। কোনো রকমে টিকে আছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর। নেই কর্মযজ্ঞ, বন্দর জুড়ে শুনশান নীরবতা। প্রতিনিয়ত বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। পণ্য রপ্তানি হলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আমদানি কার্যক্রম। ভারতীয় ভিসা জটিলতায় কমে গেছে যাত্রী পারাপারও। ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দর 2009 সালের 23 ফেব্রুয়ারি বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। বিলোনিয়া বন্দরে যাত্রী আগমন ও বহির্গমন কমেছে আশঙ্কাজনক হারে। বন্ধ হয়ে গেছে আমদানি কার্যক্রম। শুধু রপ্তানি হচ্ছে সিমেন্ট, রশি ও প্যারেক। 2024-25 অর্থ বছরে 86,482 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে 11,40,000 টাকা। মূলত রপ্তানি হয় সিমেন্ট, এছাড়া মাঝে মধ্যে রশি আর ফেরেক, আর আমদানি নাই বললেই চলে। তবে মাঝে মধ্যে মরিচ এবং আদা, বেল এই ধরনের কিছু ফল আসে। আমদানি না থাকায় বন্দরের লোড আনলোড শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিলোনিয়া বন্দরে আগে আমরা কাজ কাম করে চলতাম, এখন তো কাজ কাবার একেবারে কোনো কাজ কাম নয়। আমরা বেকার হয়েছি, আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। এখন আমরা বেকার হয়ে গেছি, এখন আমরা কোনো কাজকর্ম নাই। 2009 সালে স্থলবন্দর ঘোষণার পর 2022 সালের 19 ডিসেম্বর এ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা সংস্থা ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যায় বিশ্বজুড়েই সেবা বিঘ্নিত হচ্ছে। এই বিভ্রাটের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, এআই ভিত্তিক চ্যাটবোট চ্যাটজিপিটি সহ ইন্টারনেটের একটি উল্লেখযোগ্য অংশ প্রভাবিত হয়েছে। এতে করে বাংলাদেশেও বহু ওয়েবসাইট কাজ করছে না। ফলে ইন্টারনেট সেবা গ্রহীতারা বেশ সমস্যায় পড়েছেন। ক্লাউডফ্লেয়ারের সেবার মধ্যে এমন টুলও রয়েছে যা ওয়েবসাইটগুলোকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করে এবং ব্যাপক ট্রাফিকের মধ্যেও অনলাইনে থাকার বিষয়টি নিশ্চিত করে। কোম্পানিটি জানিয়েছে ক্লাউডফ্লেয়ারের সমস্যাটি সম্পর্কে অবগত এবং এটি তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। মিরপুরে খেলা শুরু হবে সকাল 9:30টায়। সাদা পোশাকে ক্যারিয়ারের 100তম ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। সিলেট টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে বাংলাদেশ দল। সাদা পোশাকে 25 বছরে 155টি ম্যাচ খেলা দলটি 24 জয়ে র্যাঙ্কিংয়ে অবস্থান 9 নম্বরে। এমন সমীকরণে শতভাগ খুশি না হলেও 20 বছরে টাইগার ক্রিকেটের নানান ইতিহাসের সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
মুশফিকের ১৭তম টেস্ট ম্যাচটি এমন সময় হচ্ছে যখন এই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান আরও ভালো থাকার কথা, তবে এটা তার জন্য সম্মানের বিষয়। এই মুহূর্তে তার ব্যাট থেকে ১৩তম শতক আশা করি। প্রথম টেস্ট শেষ হয়েছে ৩.৫ দিনে। স্বাগতিকরা ব্যাট করেছেন এক ইনিংস, বোলাররাই গড়ে দিয়েছেন ম্যাচের ব্যবধান। ঢাকায় এই দায়িত্বটা থাকবে ব্যাটারদের। উইকেট দেখে এমনটা জানালেন কোচ। মিরপুরের উইকেট দেখে যা বুঝলাম এটি ব্যাটিং সহায়ক, তাতে টস জেতা বড় বিষয়। সেক্ষেত্রে রানও হতে হবে ভালো। চতুর্থ ইনিংসে খেলাটা কঠিন হবে, তাই আগে ব্যাট করতে পারলে ভালো হবে। ২ বছর বাদে মিরপুরের মাটিতে টেস্ট খেলার অপেক্ষায় আয়ারল্যান্ড। ২০২৩ সালে ৭ উইকেটে হেরেছিল তারা। সেবার খেলেছিল ৩ পেসার। সিরিজের দ্বিতীয় ম্যাচেও তেমনটা থাকতে পারে সফরকারীদের একাদশে। এখানকার উইকেট সিলেটের মতো না, দেখে যা বুঝলাম ভালো রান হবে। সিলেটে আমাদের ব্যাটাররা চেষ্টা করেছিল, তাইজুল মুরাদদের বল দেখে খেলতে পারলে ইনিংস বড় করা সম্ভব। এদিকে নিজের ১৭তম টেস্টকে আরো স্মরণীয় করে রাখতে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে থাকা গণমাধ্যম কর্মীদের সাথে ফটো সেশন করেন মুশফিকুর রহিম। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভোট দিতে পারবেন প্রবাসী ও নির্বাচনে নিয়োজিতরা, মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিডি চালু। শেখ হাসিনার রায় ইন্টারপোলে পাঠাবে প্রসিকিউশন, ভারত সরকারকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে দিল্লিতে খলিলুর, অজিত দোভালের সাথে বসার সম্ভাবনা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।